চ্যাপ্টার বায়োমলিকুলস অর্থাৎ জীবন চ্যাপ্টারটাতে অ্যাকচুয়ালি আমরা পড়ব কি আগে সেইটুকু আলোচনা করি, তারপরে একটা একটা করে পার্ট করে পড়ব। তো এখানকার মূল বিষয় আগে ইন্ট্রোডাকশন একটু সেরে নিই যে জীব অণু কারা। জীব অণু বলতে আগে দুটো পার্ট আমি লিখে রেখেছি, এইটুকু একটু খেয়াল কর। বায়ো মিন্স জীব আর মলিকুল মিন্স জীব, মলিকুল মিন্স অণু, অর্থাৎ জীব দেহে উপস্থিত অণুসমূহ, জীবদেহে উপস্থিত অণুসমূহের নিয়ে যেখানে আলোচনা, সেই অংশটাই হচ্ছে জীব অণুর চ্যাপ্টার। তাহলে জীব দেহ কোনগুলো এইটা আমরা সবাই জানি। যাদের মধ্যে জীব আছে, প্রাণ আছে, তারাই জীব, সজীব। যেমন উদাহরণ হিসাবে মানুষ, গরু, ছাগল, ভেড়া, পিঁপড়া, মৌমাছি, এই সমস্ত কিছু এক কথায় আমরা বলি জীব। তাহলে মানুষ, গরু, ছাগল, পিঁপড়া, এই সমস্ত পদার্থগুলো যে সমস্ত অণুর সমন্বয়ে গঠিত, সেই অণুগুলোর নিয়েই আলোচনা হচ্ছে জীবন চ্যাপ্টারের মূল বিষয়। তো দেখা গেছে যতগুলো আমরা সজীব পদার্থের কথা বললাম, মানুষ, গরু, ছাগল, ভেড়া, এদের প্রত্যেকের খাবারের ধরনটা যদি একটু খেয়াল করি, তাহলে আমরা বুঝে যাব যে এখানে তাদের উপাদানগুলো শরীরে কি আছে। জীব অণুর বিষয়ে জানতে গেলে অত কঠিনভাবে আমাদের ভাবার দরকারই নেই, কারণ অ্যাজ এ এক্সাম্পল হিসাবে আগে মানুষকে ভাব। মানুষের শারীরিক মানসিক বৃদ্ধির জন্য আমরা কি করি? আমরা বিভিন্ন রকমের খাবার খাই। যেই সমস্ত খাবার খাই, সেই খাবারগুলোই তো মানুষের শারীরিক মানসিক বৃদ্ধিতে কাজে লাগে। তো খাবারগুলো খাই কি কি? যেমন খাই ভাত, রুটি, ডাল, সবজি, বিভিন্ন রকমের মাংস, বিভিন্ন রকমের ফ্যাট জাতীয় জিনিস, তেল জাতীয় জিনিস। তো এই সমস্ত জিনিস খাওয়ার উদ্দেশ্য এই যে আমাদের শরীরে গঠনকারী যে একক কোষ আছে, সেই কোষের উপাদানগুলোকে যদি আমরা ভাবি, তাহলে দেখা গেছে কোষগুলোর মেন উপাদানগুলো এই সমস্ত পদার্থের সমন্বয়ে গঠিত। যেমন আমরা পড়ি ডিএনএ, অর্থাৎ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এটা কি দিয়ে তৈরি আজকে আমরা জানবো। আজকে বলতে এই চ্যাপ্টারে আমরা জানতে পারবো এডিপি, এটিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এগুলো যে আমরা জানি আমাদের কোষের উপাদান, শরীরের শক্তির মূল উৎস, তাহলে এগুলো কি দ্বারা গঠিত আছে আমরা এই চ্যাপ্টারে জানতে পারবো। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা আমাদের কেমিস্ট্রির, অ্যাপ্লাইড কেমিস্ট্রির অন্তর্গত বললেই হয়। অ্যাপ্লাইড মানে প্রায়োগিক রসায়ন যেগুলো। তো যাক, বেশি ভূমিকা না করে আমরা শুরু করি জীব অণু চ্যাপ্টার। তাহলে আমরা যে খাবারগুলো খাই, সেই খাবারগুলোকে দেখলে বুঝতে পারবো। খাবারগুলো ক্লাস 9-এ, 7-এ, 8-এ আমরা পড়েছি কি খাবারগুলো 3 রকমের হয় সাধারণত: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার এবং ফ্যাট জাতীয় খাবার। তো এই খাবারগুলোর এইখানে আমরা পড়বো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কি, তাদের মূল উপাদানগুলো কি, 1 নম্বর। 2, আমরা জানবো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের সমন্বয়ে যে যৌগগুলো তৈরি হয়েছে, যে অণুগুলো আমাদের শরীরে তৈরি হয়ে আছে, সেগুলো কি। তো তার কিছু অংশ আমাদের এই সিলেবাসে দিয়েছে। আমরা বায়োমলিকুলসের চ্যাপ্টারটার যে অংশটুকু পড়তে হবে আমি একটু লিখছি, খেয়াল কর। তাহলে মোট প্রধান 3টা অংশ। একটাকে আমরা বললাম কার্বোহাইড্রেট, একটাকে বললাম প্রোটিন, একটাকে বললাম ফ্যাট। আর এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের সমন্বয়ে উৎপন্ন যৌগসমূহের ব্যাপারে কিছু ধারণা। যৌগ, ঠিক? এইখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই যে জিনিসগুলো আমরা নিলাম, তো এইগুলোর কি পড়তে হবে সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব।
তার আগে এখানে একটু আর বলে নিই, তোদের এই চ্যাপ্টারটাতে টোটাল 4 মার্কস আসবে পরীক্ষার জন্য। 1 ইনটু একটা এমসিকিউ কোশ্চেন, এমসিকিউ, এবং একটা 3 মার্কসের কোশ্চেন এসে টাইপের। 3 ইন্টু 1 টোটাল 4 মার্কস। ক্লিয়ার? এই 4 মার্কস পেতে গেলে ওই জন্যই আগে প্ল্যানিং, যে আছে কি সিলেবাসে যা আছে তার একটা অংশ যেন না ছুটে। সিলেবাসের সমস্ত পয়েন্টগুলোর ব্যাপারে ধারণা নেব। সিলেবাসে তেমন কিছু বেশি কিছু নেই। আজকে যেহেতু আমরা কার্বোহাইড্রেট পড়ব, কার্বোহাইড্রেটের যে বিশেষ অংশগুলো পড়তে হবে আমি সেগুলো খালি লিখছি। কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগের ক্ষেত্রে বলা হচ্ছে এই কার্বোহাইড্রেটের সিলেবাসে যা পড়তে হবে, এখানে সাধারণত শ্রেণীবিভাগ, দুই স্টিরিও কেমিস্ট্রি, কার্বোহাইড্রেট অংশটুকুর স্টিরিও কেমিস্ট্রি। 3 কার্বোহাইড্রেট জাতীয় যৌগের, আমরা জানি শর্করা জাতীয় যৌগের ও বহু রকম উদাহরণ আমরা আগে থেকেই জানি। সবুজ উদ্ভিদ থেকে পাওয়া যত রকমের পদার্থ যৌগ আছে বেশিরভাগই কার্বোহাইড্রেট জাতীয় যৌগ, এবং তাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাবারটা উৎপন্ন হয় সেই খাবারটার নাম আমরা কি বলি? গ্লুকোজ। এই গ্লুকোজের ক্ষেত্রে আমাদের সিলেবাসে আছে যে গ্লুকোজের গঠন আকৃতির প্রমাণ, গ্লুকোজ কিভাবে গঠিত সজ্জিত হয়ে আছে, গ্লুকোজের গঠন আকৃতি, এইটা আমাদের পড়তে হবে। আর একটা অংশ, খুব ছোট্ট অংশ, কিছু গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট সমূহ, গুরুত্বপূর্ণ হাইড্রেট সমূহ। ঠিক, এই 4টা অংশ আমাদের পড়তে হবে। আজকের ভিডিওতে আমরা পদার্থের শ্রেণী বিভাগটুকু আর কার্বোহাইড্রেট কি এই দুটো অংশ আলোচনা করব। আর 2 নম্বর কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ। কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ ক্লিয়ার? তাহলে প্রথম প্রশ্নে আসি আমরা, কার্বোহাইড্রেট কি বা কার্বোহাইড্রেট কারা? আমরা জানি সবুজ উদ্ভিদ থেকে পাওয়া যে সমস্ত যৌগ তাদেরকে এক কথায় আমরা কার্বোহাইড্রেট বলছিলাম। তো সবুজ উদ্ভিদ থেকে পাই কি ধরনের যৌগ, এবং আমরা তো সবাই জানি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ থেকে সাধারণত গ্লুকোজ উৎপন্ন হয়। তাহলে আমরা গ্লুকন ডি বাজারে পেয়েছি, বাজার থেকে কিনে খাই, ওর স্বাদ কীরকম? মিষ্টি। প্রশ্ন হচ্ছে সমস্ত সবুজ উদ্ভিদ যদি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকন ডি গ্লুকোজ পায়, তাহলে সমস্ত পাতার টেস্টই তো মিষ্টি হওয়া উচিত ছিল। তো মিষ্টি হয় না কেন? অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়, এটা চিরসত্য কথা, কিন্তু এই গ্লুকোজের অণুগুলো কোথাও এক অণু, কোথাও একাধিক অণু পরস্পর যুক্ত হয়ে পলিমার আকারে থাকে। পলিমারে উপস্থিত মৌলিক উপাদানগুলোকে এক কথায় এই উপাদানের সংখ্যার উপর ভিত্তি করে তাদের অ্যারেঞ্জমেন্ট, তাদের বৈশিষ্ট্য, তাদের ধর্ম চেঞ্জ হয়ে যায়, যার জন্য কোনো পাতার টেস্ট আমরা হয়তো কষা টাইপের পাবো, কোনো পাতার টেস্ট একটু হালকা টক জাতীয় পাবো, কোনো পাতার টেস্ট তেতো পাবো, এরকম প্রচুর আমাদের চোখের সামনে ভাসছে। তো যাক, আমরা কার্বোহাইড্রেট কাকে বলে সেই জায়গায় যাচ্ছি। কার্বোহাইড্রেট কারা? কার্বোহাইড্রেটের ক্ষেত্রে বলা হচ্ছে যে সবুজ উদ্ভিদ থেকে পাওয়া যৌগসমূহ, বিশেষ করে আমরা প্রথমেই লিখি কেন এরা কার্বোহাইড্রেট বলা হচ্ছে। যেমন সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাবারটা আমরা পাই, যৌগটা পাই, সেটা হচ্ছে কি? গ্লুকোজ বা গ্লুকন ডি। গ্লুকোজের সংকেত কি? C6H12O6। এটা কিসের লিখলাম? যেটাকে আমরা কেন সুগার বলি। তার সংকেত লিখি, আমরা জানি সুক্রোজ বা কেন সুগারের সংকেত হচ্ছে সুক্রোজের সংকেত C12H22O11। তাহলে যৌগগুলোকে যদি আমরা দেখি, এটা কার্বোহাইড্রেট কেন বলা হচ্ছে এইটা আমরা আলোচনা করছি। কার্বোহাইড্রেট, এই যৌগগুলোকে আমরা এরকম করে লিখতে পারি না, C6 12টা হাইড্রোজেন 6টা অক্সিজেন, দ্যাট মিনস H2O 6
বা এটাকেও C6H2O6, বা আমরা সুক্রোজটাকেও বলছি C12H2O11। এই যে যৌগগুলো একটু খেয়াল করতো, প্রত্যেকটাতে যৌগেতে আমরা কার্বন একটা অংশ পাচ্ছি আর একটা জলের অংশ পাচ্ছি। ইংরেজিতে এটাকে হাইড্রেট অংশ বলি আমরা, হাইড্রেট। তো যতগুলো আমরা প্রকৃতিতে যৌগগুলো পাচ্ছি, প্রায় প্রায় যৌগগুলোকেই এইভাবে আমরা প্রকাশ করতে পারছি। অর্থাৎ কার্বন এর হাইড্রেট গঠিত যে যৌগ সেটাকে আমরা বলছি কার্বোহাইড্রেট। কার্বনের হাইড্রেট গঠিত যে যৌগ সেটাকে আমরা বলছি কার্বোহাইড্রেট। ক্লিয়ার? তো কিছু যৌগ আছে যেখানে আমরা যৌগগুলোর কে আমরা কার্বনের হাইড্রেট আকারে লিখতে পারছি, কিন্তু কার্বোহাইড্রেটের ধর্ম আবার দেখায় না। এরকম যৌগ কিছু দেখি। কি বললাম? আমরা বললাম কার্বোহাইড্রেট কারা? কার্বনের হাইড্রেট গঠিত যৌগ, এগুলোকে আমরা বলছি কার্বোহাইড্রেট। কিন্তু কিছু যৌগ আছে যেটা আদৌ কার্বোহাইড্রেট নয়, অথচ তারা কার্বনের হাইড্রেট আকারে লেখা যাচ্ছে। একটু দেখ, যেমন আমরা ফর্মালডিহাইডের সংকেত জানি HCHO। ফর্মালডিহাইড, এখানে কার্বন আছে একটা C1, হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা, কার্বনের হাইড্রেট আকারে লেখা যাচ্ছে, কিন্তু যৌগগুলো কার্বোহাইড্রেট নয়। ঠিক একই রকম আরো কিছু যৌগ আছে, যেমন আমরা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত লিখি CH3COOH। এইখানে কার্বন সংখ্যা 2, দুটো কার্বন, হাইড্রোজেন আছে 4টে, 3 আর 1 4, আর অক্সিজেন আছে 2টো। এই যৌগটাকেও তো আমরা লিখতে পাচ্ছি C2H2O2, কার্বনের হাইড্রেট। কিন্তু ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড, এদের যে ধর্ম সেটা কার্বোহাইড্রেটের ধর্মের মধ্যে সঙ্গে মিল খায় না, অতএব এটা কার্বোহাইড্রেট জাতীয় যৌগ নয়। ক্লিয়ার? তাহলে সমস্ত এই যে কার্বনের হাইড্রেট হলেই যে সেটা কার্বোহাইড্রেট হবে, এই জায়গাটা আমরা কিন্তু বলতে পারছি না। আরও কিছু এক্সাম্পল আছে যেখানে যৌগগুলো কার্বোহাইড্রেট, কিন্তু কার্বনের হাইড্রেট আকারে আমরা লিখতে পারি না। যেমন কার্বোহাইড্রেটের যৌগ, কার্বোহাইড্রেট কি 2-deoxyribose। সংকেত হচ্ছে C5H10O4। তাহলে একটু খেয়াল করতো, C5 এইটাকে কি আর H2O আকারে লিখতে পারছি? কারণ 10টা হাইড্রোজেন আছে তো 4টা অক্সিজেন, এখানে 5টা হলে তখন সম্ভব ছিল, তার মানে এখানে একটা লিখতে পারছি না। তাহলে কার্বনের হাইড্রেট আকারে থাকলেই যে কার্বোহাইড্রেট হবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। ক্লিয়ার? যার জন্য আমরা বলতে পারছি নড়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে যৌগগুলোকে কার্বনের হাইড্রেট আকারে থাকলেই যে কার্বোহাইড্রেট হবে সেটা নয়। যৌগগুলো তাহলে কার্বোহাইড্রেট বলবো কাদের? এখানে বলা হচ্ছে যে যে সমস্ত যৌগ মেনলি কার্বোহাইড্রেট আকারে পাই প্রকৃতি থেকে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এই যৌগগুলোর ক্ষেত্রে আসল গঠনাকৃতি যখন দেখা গেল, যেমন গ্লুকোজের গঠনাকৃতি আমরা লিখছি CHO, CH2O, OH, H, OH, H, HOH, OH, H। কিংবা ফ্রুক্টোজের যখন গঠনাকৃতি আমরা দেখছি CH2OH, CO, CH2OH, OH, H, OH, H, HOH। তাহলে এই যৌগগুলো সুক্রোজ হোক, ফ্রুক্টোজ হোক বা গ্লুকোজ হোক, যৌগগুলোতে একটা জিনিস সেম, সেটা হচ্ছে প্রত্যেকটা যৌগে কিন্তু হাইড্রক্সিল গ্রুপ আছে। হাইড্রক্সিল গ্রুপ আছে, তার সঙ্গে কোথাও অ্যালডিহাইড বা কোথাও কিটো গ্রুপ আছে। যতগুলো কার্বোহাইড্রেট জাতীয় যৌগ আমরা পাচ্ছি, প্রায় প্রত্যেকটা যৌগের একটা কমন পার্ট আছে, সেটা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ। এবং
তার সঙ্গে কোথাও অ্যালডিহাইড অথবা কিটোন, যার জন্য আধুনিক সংজ্ঞায় বলা হলো যে অ্যালডিহাইড কিংবা কার্বনিলের কিটোন গ্রুপ, কার্বনিল গ্রুপটাকে আমরা কিটো গ্রুপ বলছি, অ্যালডিহাইড কিংবা কিটোর সঙ্গে পলিহাইড্রক্সি, অ্যালডিহাইড বা কিটোনের পলিহাইড্রক্সি যে যৌগ সেটাকে আমরা বলবো কার্বোহাইড্রেট। ইংরেজিতে বলছে এ পলিহাইড্রক্সি aldehyde or ketone, a polyhydroxy aldehyde or ketone is called carbohydrate। তাহলে বাংলায় আমরা এই যৌগটার সংজ্ঞাটা দেখি, অ্যালডিহাইড কিংবা কিটোনের পলিহাইড্রক্সি যৌগকে পলিহাইড্রক্সি যৌগকে কার্বোহাইড্রেট বলে। যেখানে এই সংজ্ঞা থেকে আমরা সমস্ত রকমের কার্বোহাইড্রেট জাতীয় যৌগগুলোকে আমরা ব্যাখ্যা করতে বা প্রমাণ করতে পারি। ক্লিয়ার? এবার আমরা সময় অতিবাহিত না করে চলে আসি শ্রেণী বিভাগ অংশটুকুতে। কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ। কোন জায়গায় কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ কার্বোহাইড্রেটকে মেনলি দুভাগে ভাগ করেছে, আবার কোথাও কোনো জায়গায় কোনো বইয়ে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ হিসাবে মেনলি 3 ভাগে ভাগ করা আছে। কি কি? আমরা কার্বোহাইড্রেটের শ্রেণী 3 ভাগে ভাগ করে আলোচনা করব। একটা হচ্ছে, তার আগে আরেকটা অংশ লিখে রাখি, কার্বোহাইড্রেটের আরেকটা নাম বলা হয় স্যাকারাইড। কার্বোহাইড্রেটকে স্যাকারাইডও বলে, এটা একটু খেয়াল রাখিস, স্যাকারাইডও বলে। ঠিক? যার উপর এবার আমরা শ্রেণী বিভাগে যাচ্ছি। কার্বোহাইড্রেটকে স্বাদের উপর ভিত্তি করেও দুভাগে ভাগ করা হয়েছে। আগে আমরা স্বাদের উপর ভিত্তি করে লিখি, স্বাদের উপর ভিত্তি করে। তাহলে শ্রেণী বিভাগের ক্ষেত্রে আমরা 3 ভাগে ভাগ করে আলোচনা করব, স্বাদের উপর ভিত্তি করে, আদ্র বিশ্লেষণের উপর ভিত্তি করে এবং বিজারণ ধর্মের উপর ভিত্তি করে। কার্বোহাইড্রেট গুলোকে স্বাদের উপর ভিত্তি করে মেনলি 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মিষ্টি স্বাদযুক্ত আর একটা স্বাদহীন। কার্বোহাইড্রেট যৌগগুলো যেগুলো পাই আমরা মেনলি 2 রকমের পাই। একটাকে বলা হয় মিষ্টি স্বাদযুক্ত, যেটাকে আমরা সুগার জাতীয় বলি, সুগার বা শর্করা, শর্করা জাতীয় কার্বোহাইড্রেট। আর একটাকে বলছি নন সুগার বা অশর্করা। সুগার বা শর্করা জাতীয়, নন সুগার বা অশর্করা জাতীয়। তো তার একটা উদাহরণ হোক, তাহলে বুঝতে পারবো। সুগার জাতীয় যৌগ, যেখানে সুগার বা শর্করা, সুগারের মিন্স, সুগার বললেই তোদের মনে চলে আসছে মিষ্টি মিষ্টি ভাব। তো এখানে আমরা সুগারের একটা উদাহরণ নিই, যেগুলো প্রকৃতি থেকে যে খাবারগুলো পাই মিষ্টি স্বাদযুক্ত, তার মধ্যে বিভিন্ন রকমের ফল বা চিনি, আখ, যে আখ থেকে আমরা যে চিনি পাই, বা গ্লুকোজ বা গ্লুকন ডি যেগুলো খাই মিষ্টি স্বাদযুক্ত। তাহলে আমরা এখানে সুগার একটা উদাহরণ পেলাম, কি? চিনি জাতীয়। উল্টো দিকে নন সুগার, নন সুগারের ক্ষেত্রে এটা আমরা স্বাদটা কি পেলাম? মিষ্টি স্বাদযুক্ত। আর এইদিকে স্বাদহীন। স্বাদহীন সুগার যেগুলো, তাহলে স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে মেনলি 2 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে সুগার বা শর্করা জাতীয়, আর একটা হচ্ছে নন সুগার বা স্বাদহীন অশর্করা। তো এইগুলোর উদাহরণ কি হতে পারে অশর্করা? যেমন একটা আমি ভালো উদাহরণ দিই, স্টার্চ বা সাবুদানা, প্রকৃতি থেকে পাই, কিন্তু এটা স্বাদহীন। এইখানে আমরা সেই সমস্ত যৌগগুলোই ভাববো
যার ক্ষেত্রে মিষ্টি স্বাদ নেই, স্বাদহীন যারা, তারাই মেনলি নন শর্করা। এবার তাদের একটু বৈশিষ্ট্যগুলো আলোচনা করি। এইখানে বলছে মিষ্টি স্বাদযুক্ত যে যৌগগুলো, যেমন আমি নিলাম উদাহরণ হিসাবে চিনি। আচ্ছা, এবার চিনির ক্ষেত্রে বলি, চিনি কি জলে দ্রবীভূত হয় না? তাহলে জলে দ্রবীভূত হয়। চিনি জলে দ্রাব্য, তাহলে এই যে এর একটা বৈশিষ্ট্য পেলাম, জলে দ্রাব্য হবে। চিনির আকৃতি সেটা নিয়তাকার না অনিয়তাকার, অর্থাৎ নির্দিষ্ট জ্যামিতি আকৃতি সম্পন্ন না অনির্দিষ্ট অনিয়তাকার। চিনি নিয়তাকার, নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি, আমরা নিয়তাকার লিখলাম। ঠিক, তাহলে আমরা মিষ্টি স্বাদযুক্ত, জলে দ্রাব্য, নিয়তাকার। এইখানে আমরা যাই সাবুদানা বললাম স্বাদহীন পেয়েছি। সাবুদানা কি জলে দ্রবীভূত হবে? নিশ্চয়ই জলে দ্রবীভূত হবে না, খুবই অল্প পরিমাণে জলে দ্রব্য হয়, যার জন্য এখানে আমরা লিখবো জলে অদ্রাব্য। জলে অদ্রাব্য, তাই না? আর এই সাবুদানাকে গুঁড়ি করলে আটার মতো, পাউডারের মতো হয়ে যায়, যার জন্য এটাকে আমরা বলবো অনিয়তাকার পদার্থ। ঠিক, আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা মাথায় রাখবো, যেটা আদ্র বিশ্লেষণের সময় পাবো, এটা একটু বলে দিই। যেমন অ্যাকচুয়ালি এই যে আমরা কিছু যৌগকে স্বাদযুক্ত পাচ্ছি, মিষ্টি স্বাদযুক্ত, কেউ তেতো, কেউ আবার স্বাদহীন, কেউ টক, তো এইরকম প্রকৃতির কেন খাবার পাচ্ছি? কারণ তোদের মাথায় একটা ভালো প্রশ্ন আসবে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রত্যেক সবুজ উদ্ভিদই গ্লুকোজ উৎপন্ন করে। এখন গ্লুকোজের আমরা বাজার থেকে যে গ্লুকন ডি খাই সেটাই গ্লুকোজ, তার টেস্ট তো মিষ্টি। এখন সমস্ত সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন করছে, তাহলে পাতার টেস্ট যদি আমরা নিই, মিষ্টি পাওয়া উচিত, কিন্তু মিষ্টি তো পাই না। কোনো পাতার টেস্ট স্বাদহীন, কষা টাইপের, কোনো পাতা টক, কোনো পাতা তেতো, কোনো পাতা আবার হালকা মিষ্টি ভাব। তাই এই ধরনের হয় কেন? এর কারণ বলছে এই যে অ্যাকচুয়ালি যে মলিকুল গ্লুকোজ বা ফ্রুক্টোজ আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বা সবুজ উদ্ভিদ থেকে যে যৌগটা পাচ্ছি, যেখানে গ্লুকোজ বা ফ্রুক্টোজ আছে, এই মনোস্যাকারাইডগুলো পরপর যুক্ত হয়ে পলিমার আকারে যৌগটা পাই আমরা প্রকৃতি থেকে, যার জন্যই বিভিন্ন যৌগে, বিভিন্ন পলিমারে সেই মনোমারের সংখ্যাটা, অর্থাৎ যে সমস্ত মৌলিক উপাদানের সমন্বয়ে, যৌগিক অণুর সমন্বয়ে পলিমারটা তৈরি হয়েছে, তার সংখ্যাটা বিভিন্ন হওয়ার জন্য টেস্টগুলো বিভিন্ন হচ্ছে। চলে শুরু করি আমরা সুগার, নন সুগারের থেকে। এবার এইখানে একটা কথা বলি, নন সুগার জাতীয় যে কার্বোহাইড্রেট, এরা সাধারণত এই যে আদ্র বিশ্লেষণের কথা বলবো এখানে, এরা পলিস্যাকারাইড প্রকৃতির হয়, অর্থাৎ একসঙ্গে একাধিক অণু, অসংখ্য পলিস্যাকারাইড ধরনের হয়। আর এইখানে তারা মনোস্যাকারাইড কিংবা অথবা অলিগোস্যাকারাইড প্রকৃতির হয়, অলিগোস্যাকারাইড প্রকৃতির। এই যে চারটা পয়েন্ট আমরা লিখলাম, মাথায় রাখবি ভালো করে, কারণ এটার উপর ভিত্তি করে বিভিন্ন রকমের কোশ্চেন দিবে। একটা হয়তো উদাহরণ চেয়ে নিল যে একটা সুগার প্রকৃতির কার্বোহাইড্রেটের উদাহরণ দাও, অথবা বললো যে সুগার এবং নন সুগারের কার্বোহাইড্রেটের মধ্যে পার্থক্য কি, এই বৈশিষ্ট্যগুলো বলে দেবো, পার্থক্য অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে আশা করি স্বাদের উপর ভিত্তি করে সুগার এবং নন সুগার জাতীয় যে খাবারগুলো পাচ্ছি সেগুলো কিরকম বুঝতে পারলাম। এবার আমরা চলে যাচ্ছি আদ্র বিশ্লেষণের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট গুলোকে যে ভাগ বা শ্রেণী বিভাগ করা হয়েছে, সেইটা আদ্র বিশ্লেষণের উপর ভিত্তি করে সেইটা একটু বলি। আদ্র বিশ্লেষণের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট গুলোকে মেনলি তিন ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলছি আমরা মনোস্যাকারাইড প্রকৃতির, একটাকে বলি অলিগোস্যাকারাইড,
আর একটাকে বলি আমরা পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড বলছে যে স্যাকারাইডকে আর্দ্র বিশ্লেষিত করলে তার থেকে আর কোনো ক্ষুদ্রতম স্যাকারাইড আমরা পাবো না। বা স্যাকারাইড মানে তো কার্বোহাইড্রেট, জানি যে একটা কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষিত করলে ওর থেকে আর ক্ষুদ্রতম সরলতম কোনো কার্বোহাইড্রেট যদি না পাওয়া যায়, জাস্ট ওইটাই থাকে, তখন সেটাকে আমরা মনোস্যাকারাইড বলি। যেমন গ্লুকোজের আর্দ্র বিশ্লেষণে আর অন্য কোনো পদার্থ পাবো না, শুধু গ্লুকোজই থাকবে। ফ্রুক্টোজ, ম্যানোজ এগুলোর ক্ষেত্রে আমরা, যার জন্য মনোস্যাকারাইড গুলোর উদাহরণ আমরা বলতে পারি গ্লুকোজ, ফ্রুক্টোজ, এই সমস্ত কিছু। অলিগোস্যাকারাইড কোনগুলো? অলিগোস্যাকারাইডের ক্ষেত্রে বলা হচ্ছে যে যখন একটা স্যাকারাইডকে ভাঙলে, আর্দ্র বিশ্লেষিত করলে 2 থেকে 9টি স্যাকারাইড পাওয়া যাবে, অর্থাৎ কার্বোহাইড্রেট যৌগ পাওয়া যাবে। স্যাকারাইড পাওয়া যাবে, তখন সেই স্যাকারাইড গুলোকে অলিগোস্যাকারাইড এক কথায় বলবো। এখন 2 থেকে 9টির কথা বলছি, যদি 2টি পাওয়া যায় তখন সেইটাকে কি বলে, যদি 3টি পাওয়া যায় তখন সেইটাকে কি বলে। এরকম 2 এর জন্য ডাই কথা আমরা ব্যবহার করি, যার জন্য যদি একটা স্যাকারাইডকে ভাঙলে 2টো মনোস্যাকারাইড যদি পাই বা 2টো অণু পাই, যেমন সুক্রোজকে ভাঙলে আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পেয়েছি, ঠিক সেই রকম একটা স্যাকারাইডকে ভাঙলে 2টো যদি মনোমার পাওয়া যায় বা মনোস্যাকারাইড পাওয়া যায়, তখন সেই অলিগোস্যাকারাইডটাকে আমরা ডাইস্যাকারাইড বলি। ডাইস্যাকারাইড, ক্লিয়ার? যদি 3টে পাওয়া যায় তখন ট্রাইস্যাকারাইড, যদি 4টে পাওয়া যায় তাহলে টেট্রা, যদি 5টে পাওয়া যায় তখন পেন্টা। এরকম করে 9 পর্যন্ত আমরা যদি স্যাকারাইড গুলো পাই তখন সেইটাকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। 9 এর বেশি, 10 এর বেশি যত হোক, তখন সেই স্যাকারাইড গুলোকে আমরা বলি পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের উদাহরণ কি? পলিস্যাকারাইড যেমন হতে পারে স্টার্চ, সেলুলোজ, এই সমস্ত কিছু। ঠিক, এইখানে স্যাকারাইডের সংখ্যা সেটা হচ্ছে 10 থেকে বেশি, ক্লিয়ার? তখন সেগুলোকে আমরা বলবো পলিস্যাকারাইড। 10 অথবা 10 থেকে বেশি হলে সেগুলোকে আমরা বলবো পলিস্যাকারাইড। তাহলে আমরা আর্দ্র বিশ্লেষণের উপর ভিত্তি করে 3টা পেলাম, মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড যাকে আর্দ্র বিশ্লেষিত করলে আর অন্য কোনো ওর থেকে সরলতম বা ক্ষুদ্রতম মনোমার যদি না পাই তখন সেটা আমরা মনোস্যাকারাইড। 2টো থেকে 9টা পাই তাহলে অলিগো, এবং তার থেকে বেশি পেলে পলিস্যাকারাইড বলি আমরা। এইখানে বিজারণ ধর্মের যাওয়ার আগে মনোস্যাকারাইডের ব্যাপারে আরেকটু অংশ আমরা জানবো। মনোস্যাকারাইড গুলোকে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন রকম নামে ডাকা হয়, আবার মনোস্যাকারাইড গুলোকে কার্যকরী গ্রুপের উপর ভিত্তি করেও 2টো নামে ডাকা হয়। আমরা বলছিলাম স্যাকারাইড। এখানে বলছে এই যৌগগুলোকে কার্যকরী গ্রুপ, আমরা বললাম অ্যালডিহাইড কার্বোহাইড্রেট যৌগ মানে হাইড্রক্সিল গ্রুপ থাকবে, তার সঙ্গে হয় সিএইচও গ্রুপ, না হয় কিটো গ্রুপ থাকবে, তাই না? এইখানে যখন হাইড্রক্সিল গ্রুপের সঙ্গে অ্যালডিহাইড গ্রুপ থাকে তখন মনোস্যাকারাইড গুলোকে এক কথায় আমরা বলি অ্যালডোজ জাতীয় হাইড্রাইড স্যাকারাইড। কি বললাম? হাইড্রক্সিল গ্রুপের সঙ্গে সিএইচও গ্রুপ যদি থাকে তখন সেগুলোকে আমরা বলি অ্যালডোজ জাতীয় কার্বোহাইড্রেট, অ্যালডোজ এক কথায় বলি। উদাহরণ যেমন দেখ, CHO, CH2OH, OH, OH, HOH, OH। তাহলে হাইড্রক্সিল গ্রুপগুলোর সঙ্গে আমাদের এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে, যার জন্য এই গ্লুকোজটাকে আমরা অ্যালডোজ বলতে পারি। আবার যদি হাইড্রক্সিল গ্রুপের সঙ্গে কিটো গ্রুপ উপস্থিত থাকে তখন সেই জাতীয় যৌগগুলোকে, কার্বোহাইড্রেটকে আমরা বলি কিটোজ। কিটোজ যদি জিজ্ঞেস করে একটা কিটোজের উদাহরণ দাও, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে
কার্বোহাইড্রেটটাতে অবশ্যই অবশ্যই হাইড্রক্সিল গ্রুপ এবং কিটো গ্রুপ আছে। একটা উদাহরণ দেখাই, যেমন ফ্রুক্টোজের একটু আগে দেখছিলাম আমরা, ফ্রুক্টোজের উদাহরণ কিটো গ্রুপ CH2OH OH 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 ফ্রুক্টোজ। একটা অ্যালডোকিটোজের উদাহরণ, এটা কিটোজের। গ্লুকোজ একটা অ্যালডোজের উদাহরণ। এরকম বহু উদাহরণ আছে, আমরা এগোবো, দেখাবো। এবং এই যৌগগুলোর ক্ষেত্রে আমরা বলছিলাম যে এটা কার্যকরী গ্রুপের উপর ভিত্তি করে মনোস্যাকারাইড গুলোকে বললাম। আবার এই যৌগগুলোতে যে অ্যালডোজ জাতীয় যৌগগুলো আছে, অ্যালডোজ হোক কিংবা কিটোজ, কার্বোহাইড্রেট যে যৌগগুলো আমি লিখলাম, এখানে হাইড্রক্সিল গ্রুপের সংখ্যা কত? 1 2 3 4 5। হাইড্রক্সিল গ্রুপের সংখ্যা 4ও হতে পারে, 3ও হতে পারে। এইরকম সরলতম অ্যালডিহাইড বা কার্বোহাইড্রেট জাতীয় যৌগগুলো আমরা পাবো। তাদের ক্ষেত্রে এই কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মনোস্যাকারাইড গুলোকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। আমরা সেইটা দেখি, কার উপর ভিত্তি করে? কার্বন সংখ্যার উপর ভিত্তি করে। কার্বোহাইড্রেটটিতে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে এইটা পড়ার আগে আমি যৌগগুলোর ক্ষেত্রে কার্বোহাইড্রেট জাতীয় যৌগগুলোর ইউপ্যাক নাম একটু বলে নিই, কিভাবে লেখা হয়। এখানে বলছে ইউপ্যাক নামের ক্ষেত্রে IUPAC নাম, সেটা হলো এরকম। যৌগটার ক্ষেত্রে যদি অ্যালডিহাইড থাকে কার্যকরী গ্রুপ হিসাবে, অ্যালডিহাইডের ক্ষেত্রে CHO গ্রুপ সম্পন্ন যৌগের ক্ষেত্রে নামকরণ করছি অ্যালডো, ঠিক, তার সঙ্গে কার্বন সংখ্যা, তার সঙ্গে ওজ কথাটা লাগিয়ে দিব। আর যদি কিটো হয়, কিটো গ্রুপ, কিটো কার্যকরী গ্রুপের সম্পন্ন যে কার্বোহাইড্রেট যৌগ, তার ক্ষেত্রে আমরা লাগাবো কিটো, কার্বন সংখ্যা, ওজ। একটা উদাহরণ, যেমন আমরা গ্লুকোজের স্ট্রাকচার লিখছিলাম CH2OH OH OH H OH OH। এই যৌগটার ইউপ্যাক নেম যদি আমরা কার্বোহাইড্রেটের ভাষায় লিখি, তাহলে কার্বন সংখ্যা আছে কত? 1 2 3 4 5 6, 6টা কার্বন। আর কার্যকরী গ্রুপ কি? অ্যালডিহাইড। যেহেতু অ্যালডিহাইড আছে, যার জন্য এর নাম আমরা লিখবো অ্যালডো। 6 এর জন্য হেক্স, তার সঙ্গে ওজ যুক্ত করে দিই, তাহলে হেক্সোজ। তাহলে যৌগটার নাম আমরা কি পেলাম? অ্যালডো হেক্সোজ। ক্লিয়ার? যদি এখানে আমরা কিটো গ্রুপ নিতাম, এটা CH2OH লিখলাম আর এখানে কিটো গ্রুপ করে দিলাম, এটা ফ্রুক্টোজের হয়ে গেল। তাহলে এই যৌগটার সংখ্যা আমরা নামকরণ কি করব? এইটা যেহেতু কিটো গ্রুপ, আমরা এই নামকরণে চলে আসবো। কিটো 6 আছে যেহেতু, হেক্স, তার সঙ্গে ওজ যুক্ত করব, হেক্সোজ। এইভাবে ইউপ্যাক নামকরণ গুলো করবো। যদি 4 হয়, 3 হয়, তাদের ক্ষেত্রে আমি একটা ছক দেখাই, তোদের বইও আছে ছকগুলো। এই যে কতটা দেখতে পাবি, প্রথমে 3 কার্বন বিশিষ্ট CHO গ্রুপ আছে, নিচে CH2OH HCOH, 3 কার্বন বিশিষ্ট। তাহলে এই যৌগটার নাম কি লিখবে ইউপ্যাক নেমে? 3 যেহেতু CHO গ্রুপ আছে, অ্যালডো, 3 এর জন্য ট্রাই, আর তার সঙ্গে ওজ, অ্যালডো ট্রাইওজ। তাহলে একটা এক্সাম্পল যদি আমাদের দিতে বলে যে একটা অ্যালডো ট্রাইওজের উদাহরণ দাও, নিজের নামটা লেখা আছে ডিগ্লিসারিলডিহাইড হবে একটা অ্যালডো ট্রাইওজের উদাহরণ। এবার এইখান থেকে একটা HOH গ্রুপ যুক্ত করে দিয়েছি, নিচে যা ছিল তার সঙ্গে HOH। এখন এদের বিন্যস্ত হওয়ার ধরনের উপর ভিত্তি করে দুটো আইসোমার পেয়েছি। একদিকে OH যেদিকে আছে সেই দিকেই H আছে, ফলে OH যেদিকে আছে সেই দিকে H থাকার জন্য আমরা এইখানে পাচ্ছি একটা আইসোমার, তো HOH বিপরীত সাইডে থাকার জন্য আরেকটা আইসোমার। এখানে যেহেতু কার্বন সংখ্যা 4, অ্যালডিহাইড গ্রুপ, তাহলে এই দুটো যৌগ হয়ে যাবে অ্যালডো টেট্রোজ, যেহেতু 4টা কার্বন, টেট্রোজ। তার নিচে 5টা কার্বন বিশিষ্ট আছে, তাহলে এই যৌগগুলোর উদাহরণ হবে অ্যালডো পেন্টোজ, 5টা কার্বন বিশিষ্ট। যার জন্য যদি জিজ্ঞেস করে একটা অ্যালডো পেন্টোজের উদাহরণ দাও,
এই যৌগটার নাম যেমন ডি রাইবোজ, ডি অ্যারাবিনোজ, ডি জাইলোজ, তাহলে এই উদাহরণগুলো আমরা মনে রাখবো। যদি বলে অ্যালডো হেক্সোজের উদাহরণ দাও, তো নিচের যে যৌগগুলো আছে সবগুলোই অ্যালডো হেক্সোজের, তাহলে এইগুলোর মধ্যে যে কোনো একটা বললেই হবে। ক্লিয়ার? এইভাবে আমরা কার্বন সংখ্যার বেসিসে যৌগগুলোকে নাম ক্লাসিফাই করব। তাহলে মনোস্যাকারাইড গুলোকে কার্বন সংখ্যা কার্যকরী গ্রুপের উপর ভিত্তি করে দু রকম, অ্যালডোজ, কিটোজ, এবং কার্বন সংখ্যার উপর ভিত্তি করে তাদের ইম্প্যাক্ট নামকরণের উপর যেগুলো আমরা নাম লিখলাম। 6 হলে হেক্সোজ জাতীয়, অ্যালডো হেক্সোজ, কিটো হেক্সোজ, অ্যালডো পেন্টোজ, কিটো পেন্টোজ, এরকম। তো উদাহরণ চাইতে পারে, একটু খেয়াল রাখবো বাস। এরপরে ধর্মের উপর ভিত্তি করে, বিজারণ ধর্মের উপর ভিত্তি করে বলতে দেখা গেছে যে যত রকমের কার্বোহাইড্রেট যৌগ আছে, কার্বোহাইড্রেট, আগে বিজারণ ধর্মের কথাটা লিখি। যত রকমের কার্বোহাইড্রেট আছে তাদের ক্ষেত্রে দেখা গেছে একটা স্পেশাল ক্যারেক্টার হলো এরা কিছু যৌগ আছে যারা বিজারণ ধর্ম দেখায়, আর কিছু আছে যারা বিজারণ ধর্ম দেখায় না। বিজারণ ধর্মের ক্ষেত্রে আমরা জানি সাধারণত টোলেন্স রিয়েজেন্ট, বেনেডিক্টের সলিউশন বা ব্রোমিন ওয়াটার, এই সমস্ত উইক রিয়েজেন্টগুলো, যেমন আমরা বললাম টোলেন্স বিকারক, টোলেন্স বিকারক 1, 2 বেনেডিক্টের দ্রবণ, বেনেডিক্ট 3 ফেলিং দ্রবণ, ফেলিং দ্রবণ 3 ব্রোমিন ওয়াটার, Br2H2O, ব্রোমিন ওয়াটার, এগুলো হচ্ছে উইক রিডিউসিং এজেন্ট। তো দেখা গেছে কার্বোহাইড্রেট গুলোর ক্ষেত্রে যে সমস্ত কার্বোহাইড্রেট এই রিয়েজেন্ট গুলোর সঙ্গে বিক্রিয়ায় পজিটিভ টেস্ট দেবে, অর্থাৎ বিক্রিয়া করবে, তাদেরকে আমরা বলবো তারা বিজারণ সুগার। আর যারা এইগুলোর সঙ্গে বিক্রিয়া করবে না তারা বিজারণ সুগার নয়, তারা বিজারণ ধর্ম দেখাবে না। ক্লিয়ার? বিজারণ ধর্ম দেখাবে না। তাহলে কারা দেখাবে কারা দেখাবে না আমরা চিনব কি করে? একটু খেয়াল রাখতে হবে, এখনো আমরা সেই জায়গায় যাইনি, একটুখানি আমি দেখিয়ে দিই, তারপরে আমরা ডিটেলসে আলোচনা করব। সেটা হচ্ছে এই গ্লুকোজের যে আমরা দুটো স্ট্রাকচার পাবো, একটা হচ্ছে মুক্ত শৃঙ্খল স্ট্রাকচার, একটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল স্ট্রাকচার। তো বদ্ধ শৃঙ্খল স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখব এরকম অক্সিজেনের পাশের কার্বন, ডান দিকে 1 নম্বরটা যেটা বলছি, এই পাশের কার্বনের সঙ্গে যদি এরকম OH গ্রুপ লেগে থাকে, এটা হাতে H সাধারণত থাকে, যদি OH গ্রুপ লেগে থাকে তাহলে সে বিজারণ ধর্ম দেখাবে। যদি OH এর জায়গায় OR গ্রুপ হয়ে যায়, অক্সিজেনের পাশে এরকম OR মিন্স যে কোনো গ্রুপ কার্বন সম্পন্ন, এই বা এরকম একটা হয়তো কোথাও রিং আবার লেগে আছে, এরকম করে থাকতে পারে। যাই হোক না কেন, H এর পরিবর্তে যদি R গ্রুপ লেগে থাকে, এটাকে আমরা এক কথায় R বললাম, OCH3 হতে পারে, এরকম কোনো রিং লেগে থাকতে পারে, OR গ্রুপ যদি লেগে থাকে সে বিজারণ ধর্ম দেখাবে না, অবিজারক সুগার। আর এটা বিজারক। ক্লিয়ার? কারা দেখাবে? এই স্ট্রাকচারে যেহেতু এখনো আসেনি, আমরা স্ট্রাকচার গুলো যখন বলবো তখন পুরোটা দেখাবো। আপাতত মাথায় রাখবি যত রকমের মনোমার আছে, গ্লুকোজ, ম্যানোজ, রাইবোজ, অ্যারাবিনোজ, যত রকমের মনোমার আছে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আমরা OH গ্রুপটা পাবো। যার জন্য যত রকমের মনোমার আছে, মনোমারগুলো প্রত্যেকেই বিজারণ ধর্ম দেখায়। তাছাড়া কিছু ডাইস্যাকারাইড আছে, যেমন স্যাকারাইডের মধ্যে মল্টোজ, ল্যাকটোজ ইত্যাদি, এই সমস্ত যৌগগুলো বিজারণ ধর্ম যেমন দেখায়। আবার কিছু আছে পলিস্যাকারাইড গুলো যেমন দেখায় না, ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজ দেখায় না। তো এই যৌগগুলো দেখায় না কেন, তাদের স্ট্রাকচার যদি দেখি তাহলেই বুঝতে পারবো। এইখানে একটু খেয়াল কর, এইটা হচ্ছে সুক্রোজের স্ট্রাকচার। আমি বললাম সুক্রোজ দেখায় না, তাহলে ও এর পাশে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের সঙ্গে আবার কার্বন লেগে আছে, H নেই, তাহলে এইটুকু দেখাবে না। আবার এইখানে দেখি ও এর পাশের ক্ষেত্রে H লেগে আছে এবং এদিকে CH2OH আছে, তাহলে কি দেখাবে?
দেখাবে না, কারণ ওএইচ থাকতে হবে তবে হবে। সরাসরি ওএইচ লেগে নেই বলে এটা দেখাবে না। এরকম বহু রকম স্ট্রাকচার বই আমরা পাবো, আমরা দেখিয়ে দিব, দেখবো, মিলিয়ে দেখবি এইখানে বিজান ধর্ম কেউ দেখাবে কেউ দেখাবে না। আজকে পর্যন্ত এইটুকু।